বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে অর্থাৎ জীবন পাঠ নিয়ে আমরা আলোচনা করব। আজকে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় শুরু করতে যাচ্ছি। যে আগে থেকে এই অধ্যায় যদি কেউ না করে থাকো বা এই অধ্যায় সম্পর্কে কোনো ধারণা নাও থেকে থাকে, আজকে একদম বেসিক থেকে শুরু করব। তো ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা ভালোভাবে জানতে পারবে। চলো আমরা শুরু করি। শুরুতেই আমরা জীববিজ্ঞান থেকে শুরু করব। জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞান কি, জীববিজ্ঞানের কি কি শাখা আছে, এরপর এর পরবর্তী টপিক শ্রেণীবিন্যাস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা দেখি জীববিজ্ঞান কি। জীববিজ্ঞান 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 কথাটা আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে সাধারণভাবে যেটা বুঝি যে জীব সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে জীববিজ্ঞান বলে। কিন্তু জীববিজ্ঞানের একটা স্পেসিফিক সংজ্ঞা আছে। জীববিজ্ঞানের একটা স্পেসিফিক সংজ্ঞা আছে। অনেকে আবার চিন্তা করবা যে জীববিজ্ঞানের সংজ্ঞাও শিখতে হবে, তো শিখে রাখো, একটা না একটা সময় গিয়ে কাজে লাগবে ইনশাল্লাহ। তো জীববিজ্ঞানের সংজ্ঞাটা এরকম হবে, আমি মুখে বলতেছি, লিখে দিতেছি না। বিজ্ঞানের যে শাখায় জীবের আকার আকৃতি, গঠন প্রকৃতি, খাদ্যাভ্যাস, বংশবৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে জীববিজ্ঞান বলে। বিজ্ঞানের যে শাখার মধ্যে জীবের আকার আকৃতি, গঠন প্রকৃতি, খাদ্যাভ্যাস, বাসস্থান, বংশবৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সেটাকে জীববিজ্ঞান বলে। তোমরা লিখে নাও এটা, সংজ্ঞাটা আমি লিখে দিতেছি না। তো জীববিজ্ঞান হচ্ছে জীব সম্পর্কিত যে বিজ্ঞানটা, সেটাকে আমরা জীববিজ্ঞান বলবো। জীববিজ্ঞানের ইংলিশ হচ্ছে বায়োলজি। বায়োলজি বায়োলজি জীববিজ্ঞান ইংলিশ হচ্ছে বায়োলজি। বায়োলজি মানে জীববিজ্ঞান। আচ্ছা, এই যে বায়োলজি শব্দটা, এই বায়োলজি শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ, দুইটা গ্রিক শব্দ থেকে এই বায়োলজি শব্দটা আসছে। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লোগোস। বায়োস আর লোগোস। বায়োলজিকে আমরা যদি বিশ্লেষণ করি, বায়োলজি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে কি লোগোস। তো আচ্ছা, গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে বায়োলজি শব্দটা আসলো। এই বায়োস মানে হচ্ছে জীবন আর লোগোস হচ্ছে জ্ঞান। বায়োস অর্থ হচ্ছে জীবন আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। এটা একটা গ্রিক শব্দ, বায়োস একটা গ্রিক শব্দ, যেটার অর্থ বাংলায় আমরা যদি করি সেটার নাম হচ্ছে জীবন, সেটার অর্থ হয় জীবন। যেমন আমরা ইংলিশে লাইফ বলি, LIFE, লাইফ। লাইফ মানে কি জীবন, তাই না? তো ইংলিশে লাইফ, বাংলায় হচ্ছে জীবন। ঠিক তেমনই ভাবে গ্রিক শব্দ হচ্ছে বায়োস, ওইটার বাংলা অর্থ হচ্ছে জীবন। ঠিক আছে? এরপর হচ্ছে লোগোস, যার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক তেমনই ভাবে ওই গ্রিক একটা শব্দ যেটা হচ্ছে লোগোস, গ্রিকে লোগোস বলে, বাংলায় আমরা জ্ঞান বলি। আচ্ছা, তো বায়োস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান, অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান, যে জ্ঞান সেটাকে বলা হয় বায়োলজি। তাহলে শর্ট সংজ্ঞা, জীবন সম্পর্কিত যে জ্ঞান সেটাই কি বায়োলজি, সেটাকে বলা হয় বায়োলজি। এটা হচ্ছে আক্ষরিক সংজ্ঞা, অর্থাৎ অর্থ করলে এই সংজ্ঞাটা থাকে, কিন্তু ফুল সংজ্ঞা যেটা সেটা কিন্তু একটু আগে বলে দিছি। সেটা যদি পরীক্ষার খাতায় যদি কখনো আসে যে জীববিজ্ঞান কাকে বলে, কোথাও যদি জিজ্ঞেস করে যে জীববিজ্ঞান কাকে বলে, তাহলে আগে যে সংজ্ঞাটা বললাম
সেটা বলে দিলে হবে। আচ্ছা, জীববিজ্ঞানের মূলত দুইটা আছে, অর্থাৎ জীববিজ্ঞানের দুইটা শাখা নিয়ে গঠিত। জীববিজ্ঞান দুইটা শাখা নিয়ে গঠিত। আমরা এখন সেই দুইটা শাখা দেখব। জীববিজ্ঞান দুইটা শাখা নিয়ে গঠিত। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো মানে বেসিক দিক থেকে একদম সাময়িকভাবে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এই দুই ভাগে জীববিজ্ঞানকে ভাগ করা যায়। আরো ক্লাসিফিকেশন আছে, কিন্তু বেসিকভাবে প্রথমের দিকে এই দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ কোনগুলো? যেগুলো গাছপালা আছে, যেগুলো গাছপালা আছে সেগুলো হচ্ছে উদ্ভিদ। আর প্রাণী কোনগুলো? আমরা, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো হচ্ছে প্রাণী। আচ্ছা, তো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটারই কিন্তু জনক আছে। অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যে বিজ্ঞানী বেশি অবদান রাখছেন, যে বিজ্ঞানী বেশি গবেষণা করছেন, অর্থাৎ সর্বপ্রথম গবেষণা শুরু করছেন, আবার প্রাণী বিজ্ঞান নিয়ে যে বিজ্ঞানী বেশি গবেষণা করছেন তাকে ওই প্রাণী বিজ্ঞানের জনক বলা হবে। যে বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বেশি আবিষ্কার করছেন অথবা গবেষণা করছেন তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হবে। তো উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। আর প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল। তাহলে থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বেশি গবেষণা করছেন, যার কারণে থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, এবং অ্যারিস্টটল প্রাণী বিজ্ঞান নিয়ে বেশি গবেষণা করছেন, তাই অ্যারিস্টটলকে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। কিন্তু সামগ্রিকভাবে এই দুইটারই জনক হচ্ছেন অ্যারিস্টটল। এইটারও জনক হচ্ছেন অ্যারিস্টটল। কেন? কারণ অ্যারিস্টটল প্রাণী বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানেও অনেক বিশেষ বিশেষ বিষয় নিয়ে তিনি গবেষণা করছেন, যার কারণে সামগ্রিকভাবে জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। সামগ্রিকভাবে জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, তবে থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার আমি সংজ্ঞাটা মুখে বলে দিই, তোমরা চাইলে নোট করে নিতে পারো। উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞা এবং প্রাণী বিজ্ঞানের সংজ্ঞা। উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে, আগে আমরা যখন জীববিজ্ঞানের সংজ্ঞা পড়ছিলাম তখন বলছিলাম যে বিজ্ঞানের যে শাখায়, এবার আমরা বলবো জীববিজ্ঞানের যে শাখায়। যেহেতু এটা জীববিজ্ঞানের একটা শাখা, সো আমরা বলবো জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, বাসস্থান, বংশবৃদ্ধি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে উদ্ভিদ বিজ্ঞান বলে। আবার আমি বলতেছি, জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, বাসস্থান, বংশবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে উদ্ভিদ বিজ্ঞান বলে। ঠিক তেমনইভাবে প্রাণী বিজ্ঞানে যখন যাব তখন শুধু উদ্ভিদের জায়গায় প্রাণী বসে দেব। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, খাদ্যাভ্যাস, এখানে কিন্তু খাদ্যাভ্যাস ছিল না, যেহেতু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু প্রাণী খাদ্যের জন্য আরেকজনের উপর নির্ভরশীল, তাই এখানে খাদ্যাভ্যাস কথাটা উল্লেখ করে দেবো। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, খাদ্যাভ্যাস, বাসস্থান এবং
বংশবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেটাকে বলা হয় প্রাণীবিজ্ঞান। তাহলে উদ্ভিদ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হবে উদ্ভিদ বিজ্ঞান, আর প্রাণী নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হবে প্রাণীবিজ্ঞান। আচ্ছা, তো আমরা রসায়ন পদার্থ যখন পড়ি তখন রসায়ন পদার্থের যে বিষয়গুলো সেটাকে আমরা দুইটা শাখায় ভাগ করি, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তো ঠিক সেই ধারা অনুযায়ী জীববিজ্ঞানকেও সেই দুইটা ভাগে ভাগ করা যায়, সেই দুইটা শাখায় ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। ভৌত শাখা কাকে বলে এবং ফলিত শাখা কাকে বলে সেটা আমরা এখন দেখব। দেখো, পদার্থ এবং রসায়নকে ভৌত এবং ফলিত শাখায় ভাগ করা যায়, তার ধারা অনুযায়ী কিন্তু জীববিজ্ঞানকেও ভাগ করা যায়। তো সেই অনুযায়ী আবার জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। ভৌত শাখা, একটা হচ্ছে ভৌত শাখা, আরেকটা হচ্ছে ফলিত শাখা। দেখো, ভৌত শাখা কাকে বলে আর ফলিত শাখা কাকে বলে সেটা আমি বলে দিতেছি। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এই যে ভৌত শাখাটা আছে এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তত্ত্বীয় বিষয় মানে তথ্য, তত্ত্বীয় কথাটার অর্থ হচ্ছে তত্ত্ব। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, তত্ত্বীয় বিষয় মানে যেখানে তথ্য নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন গবেষণার ফলাফল সেগুলো থেকে আলোচনা করা হয় যেখানে, সেটাকে বলা হয় তত্ত্বীয় বিষয় বা ভৌত শাখা। অর্থাৎ এখানে শুধুমাত্র তথ্য থাকবে, কোনো প্রায়োগিক বিষয় থাকবে না, প্র্যাকটিক্যাল বিষয় থাকবে না। এখানে এখানে শুধুমাত্র তথ্য নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ যেমন আমাদের বই পড়ার বিষয়টা, বই আমরা যখন পড়ি অথবা তোমরা ল্যাবের কথা চিন্তা করো, আমরা জীববিজ্ঞান বই ক্লাসে পড়ি এবং ল্যাবের মধ্যে গিয়ে সেটা প্র্যাকটিক্যালভাবে দেখি। তো সেই প্র্যাকটিক্যালটা হচ্ছে ফলিত শাখা, আর আমরা যে পড়ি সেটা হচ্ছে ভৌত শাখা। অর্থাৎ ভৌত শাখা বা তত্ত্বীয় বিষয় যেখানে, সেখানে শুধুমাত্র তথ্য নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত শাখা যেখানে, সেখানে প্র্যাকটিক্যালভাবে দেখানো হয়, অর্থাৎ প্রায়োগিকভাবে দেখানো হয়। আমি লিখে দিতেছি, প্রায়োগিক বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়। অর্থাৎ এখানে আমরা হাতে কলমে শিখি, আর এখানে বই থেকে শিখি, তথ্যের মাধ্যমে শিখি। সেটাকে সেজন্য এটাকে বলা হয় ভৌত শাখা বা তত্ত্বীয় বিষয়, আর এটাকে বলা হয় ফলিত শাখা বা প্রায়োগিক বিষয়। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো এই জীববিজ্ঞানের ভৌত শাখা এবং ফলিত শাখায় অনেকগুলা শাখা আছে, অর্থাৎ অনেকগুলা শাখা আছে যেগুলো শুধু তথ্য নিয়ে আলোচনা করা হয়, আবার অনেকগুলো শাখা আছে যেগুলো শুধু প্র্যাকটিক্যাল বিষয়ে আলোচনা করা হয়। তো কোন শাখাগুলো ফলিত শাখা এবং কোন শাখাগুলো ভৌত শাখা, অর্থাৎ কোন শাখাগুলোর তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কোন শাখাগুলোর প্রায়োগিক বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা আমরা এখন দেখব। ওকে, আমি একটু সরি, একটু বেরিয়ে গেছি। আচ্ছা, এবার দেখো ভৌত শাখা, আমি এটা মিশিয়ে দিতেছি। হ্যাঁ, আচ্ছা, ভৌত জীববিজ্ঞান বা ভৌত শাখা, এদিক থেকে লিখতেছি।
ভৌত জীববিজ্ঞান। আমরা এখন দেখব ভৌত জীববিজ্ঞানের কি কি শাখা আছে, অর্থাৎ যে শাখাগুলোর মধ্যে শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে শাখাগুলোর মধ্যে শুধুমাত্র পড়াশোনা আর কি, তথ্য বিশ্লেষণ করা হয়, তথ্য জানা হয়, সেই শাখাগুলো আমি এখন দেখাবো জীববিজ্ঞানে। এরকম শাখা তোমরা রসায়নের আছে, পদার্থের আছে, তো আমরা এখন জীববিজ্ঞানের ভৌত শাখাগুলো দেখব, যে শাখাগুলোর মধ্যে শুধুমাত্র তথ্য নিয়ে আলোচনা করা হয়, তথ্য জানা হয়, এই শাখাগুলো আমরা এখন দেখব। দেখো, প্রথমেই কোষবিদ্যা। কোষবিদ্যা কোষবিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের যে ভৌত শাখাটার মধ্যে শুধুমাত্র কোষ নিয়ে আলোচনা করা হয়। কোষ দেখতে কিরকম, কোষের আকার আকৃতি কিরকম, কোষ বংশবৃদ্ধি করে কিভাবে, এই যে তত্ত্বীয় বিষয়গুলা, তথ্যগুলা, এই তথ্যগুলা যে শাখার মধ্যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কোষবিদ্যা, ভৌত জীববিজ্ঞানের কোষবিদ্যা। ঠিক আছে? আচ্ছা, এই শাখাগুলো যে লিখে দেবো এখন, সেই শাখাগুলো মনে রাখবে কিভাবে, বলে দিতে পারো তুই একটা, তো মনে রাখার টেকনিকটা আমি এগুলো লেখার পর তারপরে শিখে দিতে। ঠিক আছে? আচ্ছা, কোষবিদ্যা প্রথমে, এরপর হচ্ছে টিস্যুবিদ্যা। টিস্যু বিদ্যা। প্রথমে কোষবিদ্যা যখন দেখলাম, যে শাখাটার মধ্যে কোষ সম্পর্কিত বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কোষবিদ্যা। তাহলে যে শাখার মধ্যে টিস্যু সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে টিস্যুবিদ্যা। টিস্যু দেখতে কিরকম, টিস্যুর গঠন কিরকম, টিস্যুর কাজ কি, এই তথ্যগুলা যে শাখার মধ্যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় টিস্যুবিদ্যা, ভৌত জীববিজ্ঞানের টিস্যুবিদ্যা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ভ্রূণবিদ্যা। আচ্ছা, তোমরা কি জানো যে ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে একটা প্রাণীর বা একটা জীবের অপরিপক্ক দশা, অর্থাৎ সে জন্মের সময় যে অপরিপক্ক দশায় থাকে, অপরিণত অবস্থায় থাকে, সেটাকে বলতে কিন্তু ভ্রূণ। তো ভ্রূণ সম্পর্কে সামনে আলোচনা আছে, সামনের অধ্যায়ে সেখানে দেখতে পাবা। আপাতত শুধু এটুকু জানো যে জীবের অপরিণত দশা, অপরিপক্ক দশাটাকে বলা হয় ভ্রূণ। তো সেই ভ্রূণ কি রকম হয়, ভ্রূণের বৃদ্ধি কিভাবে হয়, ভ্রূণ সম্পর্কিত যে তথ্যগুলা, এই তথ্যগুলা যে শাখার মধ্যে জানা যায় সেটাকে বলা হয় ভ্রূণবিদ্যা, ভৌত জীববিজ্ঞানের ভ্রূণবিদ্যা। অর্থাৎ ভ্রূণ সম্পর্কিত তথ্যগুলা যে শাখার মধ্যে জানা যায় সেই শাখাটা হচ্ছে ভ্রূণবিদ্যা, সেই শাখাটাকে বলে ভ্রূণবিদ্যা। আচ্ছা, কোষবিদ্যা, টিস্যুবিদ্যা, ভ্রূণবিদ্যা। এরপর হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ কি? আমাদের শরীরের যে পার্টগুলো আছে, হাত, পা, চোখ, নাক, মুখ, এই যে পার্টগুলো আছে এগুলো বলা হয় অঙ্গ। ঠিক আছে? তো এই অঙ্গগুলা নিয়ে, এই অঙ্গগুলা কিভাবে চলাচল, এই অঙ্গগুলা কিভাবে চালনা হয়, অঙ্গগুলা দিয়ে আমরা কি কাজ করি, অঙ্গগুলা আমাদের কি কি কাজে লাগে, অঙ্গগুলা জিনিসটা আসলে কি, এই যে তত্ত্বীয় বিষয়গুলো, এই যে তথ্যগুলা, এই তথ্যগুলা নিয়ে যে শাখার মধ্যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা, ভৌত জীববিজ্ঞানের অঙ্গ সংস্থান বিদ্যা। ঠিক আছে? এরপর হচ্ছে শারীরবিদ্যা। এই যে অঙ্গগুলা, অঙ্গ নিয়ে আমাদের এই পুরো একটা বডি তৈরি হইলো, পুরো একটা শরীর তৈরি হইলো, এই শরীরের কাজ কি, এই শরীর কিভাবে চলে, এই শরীরের মধ্যে কি কি থাকে, এই শরীরের কি কিভাবে এনার্জি পাবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে যে শাখার মধ্যে আলোচনা করা হবে সেটাকে বলা হবে শারীরবিদ্যা। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই যে সংজ্ঞাগুলো তেমন পরীক্ষায় আসে না, তবে হুটহাট আসতেও পারে। তো তোমরা এই মানে যে নামটা আছে, কোষবিদ্যা, টিস্যুবিদ্যা, এই যে নামগুলা থেকেই তোমরা সংজ্ঞা বানাই নিবা, সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, এগুলা পরীক্ষা তেমন আসবে না, কিন্তু যদি দিয়ে দেয় তাহলে ওই নামটা থেকে তোমরা সংজ্ঞা বানাই নিবা। কোষবিদ্যা কাকে বলে? ভৌত জীববিজ্ঞানের যে শাখায়
কোষ নিয়ে আলোচনা করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বলে। ঠিক তেমনিভাবে টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় টিস্যুবিদ্যা বলে, ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা বলে, অঙ্গ সঞ্চালন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে অঙ্গসংস্থান বিদ্যা বলে, শারীর নিয়ে যেখানে আলোচনা করা হয় শারীরবিদ্যা বলে। তো এইভাবে এটা থেকে সংজ্ঞা বানায় নিবা, মুখস্থ করতে নেই। তো দেখো অঙ্গসংস্থান বিদ্যা শারীরবিদ্যা গেল, এবার হচ্ছে হরমোন বিদ্যা। হরমোন বিদ্যা, হরমোন কি? হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থটা দিয়ে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন কাজ চলতে থাকে। তো সেই রাসায়নিক পদার্থকে বলা হয় হরমোন। তো এই হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হয়, যে শাখার মধ্যে আলোচনা করা হয়, যে শাখাটা থেকে হরমোন সম্পর্কে জানা যায়, ওই শাখাটাকে বলা হয় হরমোন বিদ্যা। বুঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে বংশগতি বিদ্যা। বংশগতি বিদ্যা অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের যে শাখার মধ্যে বংশগতি নিয়ে আলোচনা করা হয়। বংশগতি কি? বংশগতি হচ্ছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম তৈরি হওয়া, এটা হচ্ছে বংশগতি। যেমন তোমার দাদু ছিল, তোমার দাদুর কাছ থেকে আসছে তোমার বাবা, তোমার বাবার কাছ থেকে তুমি আসছো, তোমার কাছ থেকে আবার তোমার সন্তান আসবে। এই যে বংশগতির একটা ধারা, এই ধারা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতি বিদ্যা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে জীবভূগোল। জীবভূগোল জিনিসটা হচ্ছে তোমাদের এই যে পুরা পৃথিবী আছে, এই পৃথিবীর কোথায় কি আছে কোথায় কি নাই, বিভিন্ন স্থানের জীবগুলা কিভাবে থাকে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জীবভূগোল। ঠিক আছে? এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় বিশ্বের বিভিন্ন স্থানের জীবগুলো নিয়ে আলোচনা করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানের জীবগুলো বিভিন্ন কিভাবে আছে, তাদের খাদ্যাভ্যাস কীরকম, একটা স্থান থেকে আরেকটা স্থানের যে জীবের পার্থক্য, এই যে বিভিন্ন স্থানের জীবগুলো বিভিন্ন রকম হয়, এটা হচ্ছে জীবভূগোলের আলোচনার বিষয়। বিবর্তন বিদ্যা। বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন হওয়ার একটা ধারা। যেমন পৃথিবীর শুরুর দিকে যেরকম ছিল আজকে কিন্তু সেরকম না, বিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। আবার যে পৃথিবীর শুরুর দিকের পাখিগুলা যেরকম ছিল আজকেও কি সেরকম আছে? না, সেরকম নেই, পরিবর্তন হয়েছে, কিছু না কিছু পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন হওয়ার যে ধারাটা, এটাকে বলা হয় বিবর্তন। তো সেই বিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে বিবর্তন বিদ্যা। তাহলে ভৌত জীববিজ্ঞানের বিবর্তন বিদ্যা। ওকে, এবার আসছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা হচ্ছে বিভিন্ন, মনে করো যে এলাকার যে জীবগুলো আছে এদের যে খাদ্যাভ্যাসগুলো আছে, এটাকে বাস্তুবিদ্যার আলোকে আলোচনা করা হয়, আর বাস্তুবিদ্যার আন্ডারে আলোচনা করা হয়। এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে আমরা একটু পর আলোচনা করব, তো সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবা। আর শ্রেণীবিন্যাস মূলত কি? শ্রেণীবিন্যাস হচ্ছে একটা জীব কোথায় থেকে আসলো, তার পরিচয়টা কি। পরিচয় মানে এখানে আমি বলতেছি না যে বাবার পরিচয়, দাদার পরিচয়, এইটাই পরিচয় না। একটা জীব পৃথিবীর মধ্যে, ভৌত জগতের মধ্যে, তার যে জীব নিয়ে যে পরিচয়, আমি যেমন মানুষ, গরু একটা থাকতে পারে, একটা ছাগল থাকতে পারে, এই যে পরিচয়গুলো যেভাবে দেওয়া হয় সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব, সেখানে বিস্তারিত জানতে পারবা। তো এই হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো। মোট 11টা শাখা আছে। আচ্ছা, এই 11টা শাখা এখন মনে রাখবা কিভাবে? ভুলে যেতে পারো, একটা পরীক্ষা হলে কি ভুলে গেল, তোমাকে পরীক্ষা বলতে পারে যে ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর নাম লিখো, তুমি যদি সেখানে গিয়ে ভুলে যাও তাহলে তো হবে না।
তো এখানে আমি একটা টেকনিক তোমাদের শিখাই দিতেছি যাতে সহজেই মনে রাখা যায়। এই টেকনিকটা জানার জন্য ছোট্ট একটা গল্প মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা একটু ভাবো, চিন্তা করো যে আমরা সর্বপ্রথম একটা কোষ ছিলাম। যখন মায়ের গর্ভে ছিলাম তখন কোষ ছিলাম। তো তোমরা এখান থেকে গল্পটা একটা শুরু করবো। আমরা পুরো একটা জীবনের গল্প করতেছি। মনে করো যে আমরা একটা জীবনের গল্প দেখতেছি। গল্পটা এরকম করে মনে রাখো, দেখবা ভৌত জীববিজ্ঞানের শাখা মনে হারাবে না। তো প্রথমে লক্ষ্য করো যে আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখন একটা কোষ ছিলাম। তো দুইটা কোষ ছিল। তো সেখান থেকে আমরা মনে রাখবো যে প্রথমে জীববিজ্ঞানের প্রথমে ভৌত জীববিজ্ঞানের প্রথমে থাকবে কোষবিদ্যা। লিখে ফেলবা কোষবিদ্যা। প্রথমে কি ছিলাম আমরা? কোষ ছিলাম। এরপর এই কোষগুলা বিভাজিত হতে হতে অনেকগুলা কোষ যখন একসাথে হইলো সেটাকে আমরা বলি টিস্যু। তো প্রথমে আমরা একটা কোষ ছিলাম, কোষগুলা বিভাজিত হয়ে একটু বৃদ্ধি হইলো, অনেকগুলা কোষ হইলো, সেটাকে বলা হয় টিস্যু। তাহলে কোষ থেকে আমরা হইলাম টিস্যু। এটা আমাদের জীবনের গল্প। জীবনের গল্পটা যদি মনে রাখো তাহলে ভৌত জীববিজ্ঞানটাও মনে রাখতে পারবে। প্রথমে আমরা একটা কোষ ছিলাম। কোষ যখন বংশ বৃদ্ধি করলো, কোষের যখন বিভাজন হইলো তখন আমরা হইলাম টিস্যু। অনেকগুলো কোষ নিয়ে টিস্যু হইলাম। এবার টিস্যু থেকে অনেকগুলা টিস্যু যখন তৈরি হইলো, আমাদের শরীরের একটা স্ট্রাকচার হইলো। আমাদের যে মানুষের মানুষের শরীরের একটা স্ট্রাকচার মায়ের গর্ভের মধ্যে তৈরি হইলো। তো প্রথমে আমরা কোষ ছিলাম, কোষ থেকে অনেকগুলো কোষ নিয়ে টিস্যু হইলাম। এখন টিস্যুগুলো আমাদের যখন একটা বডির স্ট্রাকচার নিল সেটাকে আমরা বলি ভ্রূণ। তো প্রথমে কোষ, তারপরে টিস্যু হইলাম, এখন ভ্রূণ হইল। ভ্রূণ হইলাম। তো এই ভ্রূণ থেকে এখন আমাদের বিভিন্ন অঙ্গ তৈরি হইতে থাকলো। প্রথমে আমরা কোষ ছিলাম, কোষ থেকে টিস্যু হইলাম, টিস্যু থেকে ভ্রূণ হইলাম। এই ভ্রূণের মধ্যে এখন অঙ্গ তৈরি হইতে থাকলো। অঙ্গ কি? আমাদের হাত একদিকে বের হইতে থাকলো, আমাদের পা একদিকে বের হইতে থাকলো, তারপরে মাথার গঠনটা ঠিক হইতে থাকলো। এটাকে বলা হয় ভ্রূণ। ভ্রূণের পরবর্তী এটা অঙ্গগুলা তৈরি হইতেছে, তাহলে এটাকে বলা হবে অঙ্গ সংস্থান বিদ্যা। এটা আমাদের জীবনের গল্প, ভালো করে মনে রাখো। প্রথমে ছিলাম কোষ, এরপর হইলাম টিস্যু, টিস্যু থেকে হইলাম পরবর্তীতে ভ্রূণ, ভ্রূণের আবার অঙ্গ তৈরি হওয়া শুরু হইলো, তো সেটা অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ যখন পুরোপুরি তৈরি হয়ে গেল, আমাদের হাত পুরোপুরি তৈরি হলো, আরেকটা হাত ভালোভাবে তৈরি হয়ে গেল, পা দুইটা ভালোভাবে তৈরি হয়ে গেল, চোখ, নাক, মুখ সব ভালোভাবে তৈরি যখন হয়ে গেল, তখন ফুল একটা কি হলো? বডি। আমাদের সকল অঙ্গ যখন ভালোভাবে তৈরি হয়ে গেল তখন আমার একটা ফুল বডি তৈরি হইলো না? তো সেটাকে আমরা বলবো কি? শরীরবিদ্যা। আচ্ছা, যেহেতু সবগুলো শর্ট নাম লিখতেছি, এটারও শর্ট নাম শরীর তৈরি হলো। এবার আমাদের শরীর যখন তৈরি হয়ে গেল, আমরা যখন পূর্ণাঙ্গ একটা মানব শিশুতে পরিণত হইলাম, তখন আমরা মাতৃগর্ভের বাইরে চলে আসলাম, পৃথিবীতে চলে আসলাম। তো পৃথিবীতে আসার পর আমরা বড় হইতে থাকলাম, আমাদের দেহের মধ্যে বিভিন্ন হরমোন আসতে থাকলো, আমাদের বয়সন্ধিকাল আসলো। আমাদের প্রথমে আমরা একটা কোষ ছিলাম, কোষ থেকে অনেকগুলা কোষ নিয়ে আমরা টিস্যু হইলাম, টিস্যুগুলা আবার একটা ভ্রূণের আকৃতি ধারণ করলো, তখন আমরা হইলাম ভ্রূণ। ভ্রূণের যখন অঙ্গ বিভিন্ন দিকে বেরোতেছে সেটাকে আমরা বললাম অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গগুলা যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল, একটা ফুল বডি আমাদের তৈরি হলো মাতৃগর্ভের ভিতরে, তখন সেটা হয়ে গেল একটা শরীর। শরীর যখন আমাদের পরিপূর্ণ হয়ে গেল তখন আমরা মাতৃগর্ভের বাইরে চলে আসলাম, পৃথিবীতে চলে আসলাম। পৃথিবীতে আসার পর আমরা আস্তে আস্তে বেড়ে উঠতে থাকলাম। বয়সন্ধিকালে এসে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন হরমোন আসলো, সেখান থেকে আমরা হরমোনটা মনে রাখবো। হরমোন আসলো, এই হরমোনের প্রভাবে আমাদের বয়সন্ধিকাল পার হয়ে গেল। কেউ ছেলের পরিপূর্ণ রূপ ধারণ করলো, কেউ আবার মেয়ের পরিপূর্ণ রূপ ধারণ করলো। এই যে হরমোনের প্রভাবে আমাদের একটা বৈবাহিক অবস্থা তৈরি হলো। বৈবাহিক অবস্থা অর্থাৎ বিয়ে মানুষের যে হয়, তো বিয়ে হওয়ার পরে
বিয়ে হওয়ার পরে তোমার সন্তান আসবে। যেমন মনে করো যে তুমি বিয়ে করো, তুমি বিয়ে করার পর তোমার সন্তান আসবে, তো অর্থাৎ কি বংশগতি আগাচ্ছে। তো হরমোনবিদ্যার পর আমরা মনে রাখবো যে বংশগতি হরমোনের প্রভাবে বংশগতি চলতেছে। তাহলে বংশগতি বিজ্ঞান। বংশগতি এভাবে আমরা মনে রাখতে হবে, এটা আমাদের জীবনের গল্প। আচ্ছা, বংশগতি বংশগতি হওয়ার পর মনে করো যে তুমি তোমার সন্তানকে নিয়ে পৃথিবী ট্যুরে গেলা, মানে পৃথিবীর অন্য কোনো একটা দেশের ট্যুরের মধ্যে গেলা, গিয়ে লক্ষ্য করলা যে আমাদের বাংলাদেশের পাখিগুলা, আমাদের বাংলাদেশের যে প্রাণীগুলো আছে এগুলোর সাথে তুমি যেখানে গেছো সেখানের পাখিগুলার, সেখানের জীবগুলার তেমন একটা মিল পাওয়া যেতেছে না। এখানে জীবগুলো একরকম, ওইখানে জীবগুলো আরেক রকম। এই যে তুমি সারা পৃথিবীতে ঘুরতেছো, বিভিন্ন স্থানের জীবগুলা দেখতেছো, বিভিন্ন স্থানের জীবগুলা কিভাবে আছে এটা দেখতেছো, এটা কিন্তু জীব ভূগোল। এটা হচ্ছে জীব ভূগোল। আমি দুটো গল্প বলতেছি, আমাদের পুরা জীবনের গল্প। গল্পটা দিয়ে তোমরা এই শাখাগুলো মনে রাখতে পারবে, এই জন্য বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জীব ভূগোল। তো এই জীব ভূগোলে যাওয়ার পর তুমি চিন্তা করলা যে তুমি আরেকটা দেশে থেকে যাওয়া। মনে করো তুমি সৌদি আরবে থেকে যাওয়া, সৌদি আরবের মধ্যে ঘুরতে গেছো, মানে গিয়ে ওই দেশটা ভালো লাগছে, তুমি ওখানে থেকে গেলা। তুমি ওখানে থেকে যদি যাও তাহলে তুমি আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন হবা, সেই দেশের ভাষাগুলো শিখবা, সেই দেশের মানুষের মতো জীবনযাপন করতে থাকবা, সেই দেশের আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নিবা। তো তুমি আস্তে আস্তে পরিবর্তন হইলা। এই যে পরিবর্তন হইলা, এটাকে বলা হয় বিবর্তন। বিবর্তন বিবর্তন ঠিক আছে। আচ্ছা, এরপর বিবর্তন হইলা, ঠিক আছে। এখন যে দেশের মধ্যে থাকতেছো ওই দেশের খাবার তুমি খাইতেছো, ওই দেশের অন্যান্য পশু পাখিগুলো কিভাবে খাবার খেতেছে সেটাও তুমি দেখতেছো। আমাদের দেশের খাবার তাদের দেশের খাবারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে না? আচ্ছা, তো সেই দেশের আবার মনে করো সেই দেশের যে প্রাণীগুলা আর আমাদের দেশের প্রাণীগুলো, তাদের খাদ্যাভ্যাস কিন্তু পুরোপুরি আলাদা। কিছু একই থাকতে পারে, আবার অনেকগুলো আলাদাও থাকতে পারে। তো এই যে বিষয়গুলা, এগুলাকে বাস্তুবিদ্যার মানে অন্তর্ভুক্ত করা যায়। বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা। আর লাস্ট স্টেপে এসে তোমার বাবা মনে করো যে অনেক দিন পর তোমাকে সৌদি আরবে দেখতে গেছে, তো যাওয়ার পর তোমাকে মানে খুঁজে পাইতেছে না, চিনতেছে না। মনে করো যে অবশ্যই তোমাকে খুঁজে পাইলো, কিন্তু তুমি তাকে বুঝতেছো না যে আমার বাবা ছিল, মানে অনেক বছর আগে তুমি ছোট থাকতে সেখানে চলে গেছিলা। তো তো অনেক বছর পরে তোমার বাবা মনে করো যে তোমার খালাকে সহ সেখানে তোমাকে দেখতে গেছে। তোমার খালা তোমাকে চিনতেছে না, বাবা তুমি কে জানি। তখন তুমি পরিচয়টা দিলা যে আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের সন্তান। এই যে পরিচয়টা দিলা, যাদের পরিচয় দিয়ে পরিচয় দিলা তাদের কাছ থেকে তুমি আসছো, তাদের ধারা ক্রমে তুমি আসছো। এই যে ধারাটা, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস করা। তোমার বাবার কাছ থেকে, তোমার দাদার কাছ থেকে তুমি, বা তোমার বাবা আসছে, তোমার বাবার সন্তান তুমি, এই যে